আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল তারা অস্ট্রেলিয়া সফরের আগে নিজেদের শেষ প্রিপারেশনগুলো নিয়ে নিচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, এবং আমরা চকচকে ঝকঝকে অনেকগুলো ছবি ভিডিও কিন্তু দেখছি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু দিচ্ছে, বিসিবির এন্ড থেকে তাদের সোশ্যাল মিডিয়াতে আসছে এবং সেটা দেখেই আমরা খুব হাইপড হচ্ছি। এবং এই প্রিপারেশনের একটা অংশে আমি দুটো ছবি দেখলাম, বেসিক্যালি পাশাপাশি দুটো ছবি পোস্ট করা হয়েছে। এবং প্রথম ছবিটা ছিল অমিত হাসানের, যিনি একটা কাভার ড্রাইভ খেলছেন, তার পাশে জাকের আলী অনেক, যিনি আবারও একটা বল কাভার ড্রাইভ খেলছেন। এবং যে ভিডিও ফুটেজগুলো এসছে সেখানে আমরা দেখলাম যে জাকের আলী কিছু বল লিভ করছেন, অমিত হাসান তিনিও প্রিপারেশন নিচ্ছেন। সো দুজনই আমার মনে হয় যে প্রিপারেশনের জায়গাটা থেকে খুবই খুবই সিরিয়াস, এবং অস্ট্রেলিয়া সিরিজের আগে এরকম একটা মোক্ষম সুযোগ তারা ডেফিনেটলি কাজে লাগানোর একটা পরিকল্পনা করছেন। অমিত হাসান ইতিমধ্যেই অনেকবার তার নাম উঠে আসার পরও ন্যাশনাল টিমের টেস্ট স্কোয়াডে তিনি সুযোগ পাচ্ছিলেন না করতে করতে কিন্তু জিম্বাবুয়ে সিরিজে তাকে সুযোগ দেওয়া হলো। যে একটা মাত্র টেস্ট ছিল জিম্বাবুয়েতে, সেই টেস্টটা বাংলাদেশ ইনিংস এবং 85 রানে হেরেছে, তবে সেখানে অমিত হাসান পারফর্ম করেছেন। একটা ইনিংসে তিনি 25 রান করেছেন, তবে তার যে সামর্থ্য সেটার পুরোপুরি হয়তো তিনি দেখাতে পারেননি। মাত্র একটা টেস্টের দুটো ইনিংস তিনি খেলেছেন, তাও অ্যাওয়ে কন্ডিশনে, কঠিন কন্ডিশনে। আই ফিল ফর হিম অ্যাকচুয়ালি, কারণ দেশের মাটিতে তার ডেবিউটা হলে হয়তো তার কনফিডেন্স লেভেলটা অন্যরকম থাকতেই পারতো। এবং আরও একটা অ্যাওয়ে সিরিজেই কিন্তু তিনি যাবেন অস্ট্রেলিয়াতে, সো এটা তার জন্য ডেফিনেটলি কঠিন একটা অ্যাসাইনমেন্ট বলেই দেওয়া যেতে পারে। বাট বাংলাদেশের এই যে সিচুয়েশনটা, আগে আমরা একটা ব্যাপার দেখতাম যে বাংলাদেশের অনেক সময় বলা হতো যে টু মেনি উইকেট কিপার্স ইন দ্য টিম। আপনি একটা সময় মুশফিককেও দেখতেন, লিটনকেও দেখতেন, পারভেজ ইমনও থাকতেন, এনামুল হক বিজয়ও থাকতেন, মানে অনেকগুলো কিপার, নুরুল হাসান সোহান, তারাও অনেক সময় দেখা যেত 11-এর মধ্যে আছেন। তো 3-4টা কিপার থাকতো, এবং আমরা ভাবতাম যে এতগুলো কিপার বাংলাদেশের, তো তার মানে কিপিং পাইপলাইনটা দারুণ, দুর্দান্ত। বাট হঠাৎ করে এখন দেখেন লিটন ইনজুরিতে পড়েছেন, সোহান এখন আর টেস্টের জন্য তাকে কনসিডার করা হয় না, বিজয়কেও কনসিডার করা হয় না, পারভেজ ইমন তো সেই সিনের মধ্যেই নেই। আলটিমেটলি ঘুরে ফিরে দেখা যাচ্ছে কিছু উইকেট কিপারদের দিকে আলাদা একটা ফোকাস চলে আসছে বাই ডিফল্ট, এবং তাদের মধ্য থেকেই আসলে সিলেক্ট করতে হবে বাংলাদেশের এই টেস্ট সিরিজের জন্য আসলে কিপিং পজিশনটায় কে দাঁড়াচ্ছেন। কারণ লিটন কুমার দাস যে ইনজুরিতে পড়েছেন, সেই ইনজুরি থেকে তিনি ফিরে আসতে সময় লাগবে, তার দ্বিতীয় টেস্ট খেলতে পারবেন কিনা আমরা নিশ্চিত না। তবে প্রথম টেস্ট যে খেলছেন না এটা মোটামুটি শিওর, কারণ প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণা হয়ে গেছে এবং সেখানে কিন্তু লিটন কুমার দাসের নামটা নেই। তার জায়গাতেই মোটামুটি জাকের আলী অনিককে ইনক্লুড করা হয়েছে। অনেকে অবাক হচ্ছেন যে জাকের আলী অনিক, তাকে কেন ইনক্লুড করা হলো, কিসের বেসিসে ইনক্লুড করা হলো। জাকের আলী অনেক কিন্তু তার যেই টেস্ট ক্যারিয়ারটা আছে সেটা কিন্তু খুব একটা খারাপ না। আমরা যদি তার পরিসংখ্যানটার দিকেই তাকাই, সেখানে কিন্তু তিনি ইতিমধ্যেই 6টা টেস্ট খেলে ফেলেছেন। তার ডেবিউ হয়েছিল সাউথ আফ্রিকার এগেনস্টে 2024-এ, এবং সেই ইনিংসটাতেই, প্রথম ইনিংসেই তিনি কিন্তু একটা দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন, যতদূর আমার খেয়াল পড়ে, 50 পেয়েছেন। তার টোটাল 4টা 50 আছে টেস্টে, অ্যাভারেজ 30-এর ওপরে রয়েছে, স্ট্রাইক রেট 56, এবং হাইয়েস্ট 91 যেটা, সেটা কিংস টাউনে 2024-এর শেষ দিকটায়, নভেম্বরের দিকে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশ যে টেস্টটা জিতেছিল, অ্যাওয়ে সিরিজ জিতেছিল, অ্যাওয়ে টেস্ট জিতেছিল, সেই টেস্ট ম্যাচটাতে জাকের আলী অনেক একটা বিরচিত ইনিংস খেলেছিলেন, ফ্যান্টাস্টিক একটা ওয়েল কম্পোজ টেস্ট ইনিংস খেলেছিলেন। লেজের দিকের ব্যাটারদের সাথে বা টেল এন্ডারদের সঙ্গে একটা পার্টনারশিপ করে করে তিনি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গেছেন, এবং সেই রানটা বাংলাদেশ ডিফেন্ড করে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। সো জাকের আলী অনেকের রিসেন্ট সময়ের যে পারফরমেন্স, আমরা যদি শ্রীলঙ্কার এগেনস্টে তার শেষ টেস্টটার কথা বলি, গলে খেলেছিলেন 2025-এ, যেটা অ্যাঞ্জেলো ম্যাথিউজের রিটায়ারমেন্ট টেস্ট ছিল, সেই টেস্টটাতে বাংলাদেশ যদিও ড্র করে, বাট জাকের আলী অনেক ওই টেস্টে দুটো ইনিংসেই আসলে সিঙ্গেল ডিজিটে আউট হয়ে যান, এবং তারপর থেকেই তাকে কিন্তু আর টেস্ট দলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। সো আলটিমেটলি আমাদের টেস্ট যেই লাইন আপটা রয়েছে, সেখানে যে টপ 6 ব্যাটার্স আছেন সেটা মোটামুটি সেট হয়ে গেছে। 2 ওপেনার বাদ দিলে আমরা মবিনুল, শান্ত, তারপরে মুশফিকুর রহিম, তারপরে লিটন দাস, এবং তারপর মেহেদী হাসান মিরাজ। তো টপ 7 এই জায়গাটা একেবারে খুব সলিড একটা জায়গায় রয়েছে। এখান থেকে আসলে কাউকে পরিবর্তনের সুযোগও নেই, চান্সও নেই, কাউকে যে অপরচুনিটি দেওয়া হবে সেই গ্যাপগুলোও কিন্তু নেই। জিম্বাবুয়ে সিরিজে সুযোগ পাওয়া হয়েছিল কারণ বেশ কিছু টপ টায়ার ব্যাটার্স তারা রেস্টে ছিলেন, তাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছিল, এবং সে কারণেই মাহিদুল অঙ্কন সুযোগ পেয়েছিলেন স্কোয়াডের মধ্যে, অমিত হাসান সুযোগ পেয়েছিলেন, তাওহিদ হৃদয় সুযোগ পেয়েছিলেন, তারা দুজনই কিন্তু ডেবিউ পেয়েছেন সেই জিম্বাবুয়ে সিরিজটাতে গিয়ে। বাট এখন তারা আবার কনসিডার্ড হচ্ছেন না, কারণ বাংলাদেশের বেস্ট পসিবল যে ব্যাটিং লাইন আপটা সেটা কিন্তু প্রস্তুত আছে। লিটন দাস ফার্স্ট টেস্টটা মিস করছেন, এখন তার জায়গায় কে খেলবেন, জাকের আলী অনিক নাকি অমিত হাসান? এখানে কিন্তু শুধু ব্যাটিংয়ের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে হবে না, এখানে আপনার চিন্তা করতে হবে যে ট্র্যাক রেকর্ডটা কি বলে, তাদের অ্যাট্রিবিউটসগুলো কি আছে, এবং শুধুমাত্র ব্যাটার হিসেবে না, লিটনের জায়গায় তাদের উইকেট কিপিংটাও করতে হবে। এই মুহূর্তে লিটন কুমার দাস বাংলাদেশের বেস্ট উইকেট কিপার। সো তার যে জায়গাটা রয়েছে, কিপিংয়ের যে স্কিলটা রয়েছে, সেটাকে রিপ্লেস করে কে আসলে সেখানে থাকতে পারবেন? জাকের আলী অনেকের উইকেট কিপিং আমরা দেখেছি, তিনি টেস্টের আগেও কিপিং করেছেন, বাট ঘরের মাটিতে যেই উইকেটের কন্ডিশন সেই অনুযায়ী আপনার কিপিং একরকম। আপনি যখন অ্যাওয়ে কন্ডিশনে যাবেন, এলিয়েন কন্ডিশনে যাবেন, সেখানে কিন্তু আপনার কিপিংয়ের আসল স্কিলটা দেখা যাবে। একটা দুরূহ কন্ডিশন যেখানে বাউন্সটা অন্যরকম হবে, যেখানে ছোট ছোট নিকগুলো আপনার ধরতে হবে, এবং
এবং কুইক রিফ্লেক্স দেখাতে হবে, সেখানে কিন্তু আপনার কিপিং টেকনিকটা এক্সপোজড হয়ে যেতে পারে। এবং সেই জায়গাটাতেই আমার সন্দেহ হচ্ছে যে জাকের আলী অনিক এবং অমিত হাসান এই দুজনের কেউই কি আসলে ওই কিপিং বার্ডেনটা ক্যারি করতে পারবেন কিনা, বা লিটন যে কাজটা হয়তো করতে পারতেন সেই কাজটা করতে পারবেন কিনা। হ্যাঁ, ডেফিনেটলি আমাদের টিমে মুশফিকুর রহিমা আছেন, বাট তিনি কিন্তু অনেকদিন ধরে টেস্টে উইকেট কিপিংটা করছেন না, এবং আমার মনে হয় না যে তাকে কিপার হিসেবে নেওয়া হবে নাকি হবে। আমি আসলে নিশ্চিত নই সেই ব্যাপারটা নিয়ে। আসলে বাংলাদেশের প্র্যাকটিস যারা এই মুহূর্তে মাঠে দেখছেন তারা হয়তো বেটার আইডিয়া পাবেন যে বাংলাদেশ কিপার হিসেবে কাকে আসলে ফার্স্ট টেস্টের জন্য কনসিডার করতে চায়। সেটা কি জাকের আলী আর অমিতের মধ্যে যে কোনো একজনকে, নাকি মুশফিকুর রহিমকেই দিয়ে দেওয়া হবে। দেখা যাক শেষ পর্যন্ত সেই জায়গাটায় কি হয়। বাট এই তিনজনের মধ্যে কম্পেয়ার করলে আমার এখনো আসলে, যদি আমাকে বলেন যে কাকে ট্রাস্ট করবো, আমি মুশফিকুর রহিমকেই আসলে ট্রাস্ট করতে চাই সেই জায়গাটাতে। বাট দিন শেষে আমার মনে হয় জাকের বা অমিত এই দুজনের মধ্যে যে কোনো একজন 11-এও সুযোগ পাবেন, এবং 11-এ সুযোগ পেয়ে তাদেরকে হয়তো কিপিংটাও করতে হবে। এখন এই দুজনের মধ্যে কাকে সুযোগ দেওয়া উচিত, সেটা যদি প্রশ্ন হয়, সেই প্রশ্নের জবাবটাও আমার কাছে মনে হয় আপাত মুহূর্তে আমরা যদি স্যাম্পল সাইজগুলো দেখি, জাকের আলী অনেক 6টা টেস্ট খেলেছেন, অমিত খেলেছেন 1টা টেস্ট। অমিত জিম্বাবুয়ের সঙ্গে রিসেন্ট টেস্টে খেলেছেন, জাকের আলী 2025-এর পরে আর কোনো টেস্ট খেলেননি। কিন্তু জাকের আলী অনেকের কিছু পজিটিভ পারফরমেন্সেস আছে যেটা আসলে মেনশন করতেই হবে। জিম্বাবুয়ে এ দল বাংলাদেশে কিন্তু এসেছিল 1-2 মাস আগে, সেটা নিশ্চয়ই আপনাদের মনে থাকার কথা, এবং সেখানে বেশ কিছু 4 দিনের আনঅফিসিয়াল যে লঙ্গার ভার্সন ম্যাচ সেগুলো কিন্তু তারা খেলে গেছে বাংলাদেশ এই টিমের সঙ্গে, এবং বাংলাদেশ এই টিমকে রিপ্রেজেন্ট করেছিলেন জাকের আলী অনেক। সেই এই টিমের হয়ে তিনি কিন্তু 3টা 50 পেয়েছেন, 2টো আলাদা আলাদা 4 দিনের ম্যাচে, এবং সেই 50গুলো বেশ ভালো ছিল, নির্ভরতার সঙ্গে তিনি খেলেছেন। এবং টেস্ট ক্রিকেটে আসলে জাকের আলী অনিকের ব্যাটিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ এফেক্টিভ আমরা বুঝতে পারি। বল লিভ করার ক্ষেত্রে তার একটা মুন্সিয়ানা আছে, শর্ট বল নেগোশিয়েট করার ক্ষেত্রে তার একটা স্কিল আছে, যেটা আমরা ওই ওয়েস্ট ইন্ডিজ সফরটায় 2024-এ যদি রিকল করি, তিনি কিন্তু সেই জায়গাটাতে এরকম একটা পারফরমেন্স দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তার 2টো 50 আছে, এবং দুটোই অ্যাওয়ে কন্ডিশনে 50 আছে, এবং সেখানে কিন্তু শর্ট বলগুলোকে তিনি খুব ভালোভাবে নেগোশিয়েট করতে পেরেছেন। এটাও একটা বড় ফ্যাক্টর আমার মনে হয়, যেটার পক্ষে জাকের আলী অনেকের পক্ষে যেই ব্যাপারটা যায়। সো দিন শেষে অমিত এবং জাকেরের মধ্যে যদি চুজ করতে হয় যে কাকে আমরা 11-এ দেখতে পারি বা কার থাকার সম্ভাবনাটা বেশি, অ্যাজ আ ব্যাটার আমার কাছে মনে হয় জাকের আলী অনেক শুড বি মোর রিলায়েবল, এবং অ্যাওয়ে কন্ডিশনে যেহেতু তিনি প্রিভিয়াসলি অন্যান্য কন্ডিশনে পারফর্মও করে এসেছেন, তাকে কিন্তু সেই রোলটা দেওয়া যেতেই পারে। এবং আমার কোনো এক কারণে মনে হচ্ছে যে প্রথম টেস্টে জাকের আলী অনেককেই চুজ করা হবে ওভার অমিত হাসান। আনফর্চুনেট ফর অমিত যে জিম্বাবুয়ে সিরিজে মাত্র 1টা টেস্ট খেললেন, তারপরে তিনি স্কোয়াডে থাকার পরও 11-এ সুযোগ পাওয়ার জন্য তিনি ফাইট দিচ্ছিলেন, হয়তো ভাবছিলেন যে লিটনের জায়গায় তিনিই সুযোগটা পেয়ে যাবেন। বাট জাকের আলী অনেককে যেহেতু ইনক্লুড করা হয়েছে স্কোয়াডে, আমার মনে হয় তাকে কনসিডার করা হবে আরও স্ট্রংলি এই প্রথম টেস্টটা খেলার জন্য অস্ট্রেলিয়ার এগেনস্টে। আপনাদের মতামত আপনারা জানিয়ে দিন কমেন্ট করে যে এই দুজনের মধ্যে আপনাদের কাকে বেটার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে ফার্স্ট টেস্টটা খেলার জন্য টু রিপ্লেস লিটন কুমার দাস। আপনারা দুই পার্সপেক্টিভ থেকে বলবেন, ফ্রম দ্য কিপিং পার্সপেক্টিভ অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য ব্যাটিং পার্সপেক্টিভ, কাকে আপনি আসলে চুজ করতে চান। কিপিংয়ে আমি আসলে দুজনকে আলাদা করতে পারছি না। জাকের আলীও মিস্টেক প্রোন, আমরা তার মিস্টেক্স দেখেছি। অমিত হাসানের কিপিং খুব একটা বেশি আমরা আসলে দেখারই সুযোগ পাইনি ডোমেস্টিক ক্রিকেট ছাড়া। সো আলটিমেটলি কিপিংয়ের জায়গাটা থেকে খুব একটা জাজ করার উপায় নেই। ব্যাটিংয়ের জায়গা থেকে আমার পার্সোনালি মনে হয় জাকের আলী অনেক শুড বি দ্য চয়েস ওভার অমিত হাসান এই প্রথম টেস্টার জন্য অস্ট্রেলিয়ার এগেনস্টে। আপনাদের চয়েসটা কি কমেন্ট করে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।